আমরা আগের ক্লাসে পড়েছিলাম আগন্তুক শব্দ, যেগুলো বাইরে থেকে এসেছে, মানে বাইরে থেকে মানে অন্য কোনো ভাষা থেকে এসেছে, বাংলা এবং সংস্কৃত নয়। এই দুটো ভাষা বাদ দিয়ে যেখান থেকে এসেছে সেই শব্দগুলোকে বলা হয় আগন্তুক শব্দ। আগন্তুক কেন না, এরা এসেছে কখন এসেছে? অনেক পরে এসেছে। বাংলা ভাষা গঠিত হয়ে যাওয়ার অনেক পরে এই শব্দগুলো আমাদের বাংলা ভাষায় এসেছে। তো আগন্তুক শব্দের মধ্যে একটা ভাগ বলেছিলাম বিদেশি শব্দ। তো বিদেশি শব্দের মধ্যে সবচেয়ে বেশি আমরা পাই ইংরেজি, আরবি, ফার্সি, এই ভাষার শব্দ বেশি পাই। তারপরে বেশ কিছু শব্দ পাই তুর্কি ভাষা থেকে এবং পর্তুগিজ ভাষা থেকে পেয়েছি। এরপর আরো কিছু ভাষা আছে যেগুলো থেকে খুব বেশি শব্দ আমরা পাইনি। সেই ভাষাগুলো কি কি? ফরাসি ভাষা, ওলন্দাজ ভাষা, চীনা ভাষা, জাপানি ভাষা, মায়ানমারের যে ভাষা বর্মি, রুশ ভাষা, অস্ট্রেলিয়ান ভাষা, মিশরীয় ভাষা, তিব্বতী ভাষা, পেরু ভাষা। আর ইতালীয় একটা শব্দ আছে ম্যাজেন্টা, আর ইতালীয় একটা শব্দ আছে মাফিয়া। অর্থাৎ ইতালি থেকেও কয়েকটা শব্দ পেয়েছিলাম আমরা, এক দুটো শব্দ ইতালিয়ান ভাষা থেকে। কিন্তু আগন্তুক শব্দের আরেকটা ভাগ আমরা বলেছিলাম কি, অন্যান্য ভারতীয় ভাষা থেকে আগত। বা তোমাদের বইয়ে দেখতে লেখা আছে প্রাদেশিক ভাষা থেকে আগত। ঠিক আছে, প্রাদেশিক মানে কি? প্রদেশে। আমাদের ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, কতগুলো অঙ্গরাজ্যের সমষ্টি। সেই অঙ্গরাজ্যকে কেউ বলে প্রদেশ, কেউ বলে অঙ্গরাজ্য। ঠিক আছে, যেমন বাংলা পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী না ভারতবর্ষের অধিবাসী? দুটোরই, কারণ ভারত একটা দেশ, পশ্চিমবঙ্গ হচ্ছে তার অঙ্গরাজ্য। এরকম অনেক অঙ্গরাজ্য ভারতবর্ষে আছে, পশ্চিমবঙ্গ আছে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে, আরো নিচের দিকে নেমে যাও অন্ধ্রপ্রদেশ আছে, উপরের দিকে যদি উঠতে চাও উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, একবারে চলে যাও কাশ্মীর। এরকম প্রচুর অঙ্গরাজ্য আছে ভারতবর্ষে। তো সেই বিভিন্ন অঙ্গরাজ্যে যে ভাষাগুলো আছে তার বেশ কিছু ভাষা থেকে অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। তবে আজকে আমরা অন্যান্য ভারতীয় ভাষা থেকে যে শব্দগুলো এসেছে এরা মূলত কোন কোন ভাষা থেকে এসেছে এটা আমরা একটু জানার চেষ্টা করব। আমাদের সাধারণ পদ্ধতি কি বলে? প্রচুর শব্দ এসেছে হিন্দি ভাষা থেকে। কেন? ঠিক যে কারণে আরবি ফার্সি ভাষা আমাদের বাংলা ভাষায় ঢুকেছে, যে কারণে ইংরেজি ভাষা আমাদের বাংলা ভাষায় ঢুকেছে, সেই একই কারণে হিন্দি ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় ঢুকেছে। কারণটা কি? কারণ মোগল আমলে ফার্সি ভাষায় রাজকার্য হতো, ইংরেজ আমলে সমস্ত সরকারি কাজ ইংরেজি ভাষায় হতো। এখন আমাদের দেশে যদিও রাষ্ট্রভাষা নামে কোনো ভাষা নেই, কিন্তু হিন্দি এবং ইংরেজি ভাষা, এই দুটো ভাষাকে সরকারি কাজকর্মের ভাষা হিসেবে ভারত সরকার গ্রহণ করেছে। তাহলে ভারতীয় যে শাসন ব্যবস্থা তাতে দুটো ভাষা খুব প্রাধান্য লাভ করে, এক হচ্ছে হিন্দি আর এক হচ্ছে ইংরেজি। এটা হিন্দি ভাষার অনেক শব্দ আমাদের বাংলায় প্রবেশের একটা মূল কারণ। আর দ্বিতীয় কারণ আরেকটা হচ্ছে কি, আমরা প্রচুর হিন্দি সিনেমা দেখি, কি হ্যাঁ কি না? হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল, হিন্দি খবর, এগুলো আমরা দেখি। ফলে সেই সব দেখে
অনেক শব্দ আমরা শিখে যাই এবং বাংলা কথা বলার সময় সেই সব শব্দ কিছু কিছু আমাদের কথার মধ্যে এসে যায়। আর 3 নম্বর কারণ হচ্ছে আমরা যখন বাইরে যাই, মানে পশ্চিমবাংলার বাইরে যাই, তখন কোন ভাষায় কথা বলি? হিন্দি বা ইংরেজি। আমরা ভালো জানি কি জানি না সেটা বিষয় নয়, কতটা নিখুঁতভাবে বলতে পারছি সেটাও বিষয় নয়, কতটা সঠিক বলছি সেটাও বিষয় নয়, আমি আমার ভাবটা বোঝাতে পারছি কিনা। তাই তো আমি যখন হোটেলে ঢুকবো তখন আমি যদি হিন্দি না জানি তবু আমি বলবো ভাত মিলেগা কি, হ্যাঁ কি না? এটা আদৌ হিন্দি? কিন্তু এই শব্দটাও হিন্দি, এই শব্দটাও হিন্দি। তোমরা বলছো এই শব্দটা বাংলা, অতি অবশ্যই এই শব্দটা বাংলা, আবার হিন্দিতেও এই ভাত কথাটা আছে। কিন্তু হিন্দি ভাষীরা ভাত না বলে অধিকাংশ ক্ষেত্রে বলে চাওয়াল। তাই তো? তাহলে আমরা ভুলভাল যা হোক আমাদেরকে বলতে হয়। এবারে হিন্দি বলবো না ইংরেজি বলবো, তো দেখা যায় কি যে হাটে বাজারে মানুষের সঙ্গে কথা বলতে গেলে অনেকে ইংরেজিটা বোঝে না, তাই তো? হিন্দিটা বরং বোঝে। ফলে আমরা বাইরে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হিন্দি ভাষাটা ব্যবহার করার চেষ্টা করি। আর হিন্দি ভুলভাল বললেও আমাদের কোনো লজ্জা লাগে না, কিন্তু ইংরেজি যদি ভুল বলে ফেলি তাহলে নিজেরা একটু লজ্জিত হই। সেই কারণে ইংরেজির চাইতে হিন্দি ভাষাটা আমরা বেশি ব্যবহার করি বাইরে গেলে। তো এটাও একটা কারণ যে হিন্দি ভাষার অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় এসে গেছে। তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম না, যে আগে বলতাম যে কাগজটা এখানে চিটিয়ে দাও, এখনকার ছেলে মেয়েরা বলে কাগজটা এখানে চিপকে দাও। চিটিয়ে দাওটা বাংলা ছিল, ও যে ভাষায় কথা বলছে সেটাও বাংলা, কিন্তু চিটিয়ের পরিবর্তে বলে দিয়েছে চিপকে। এই চিপকানোটা এটা হচ্ছে হিন্দি শব্দ। সে নিজেও জানে না যে সে কথা বলতে বলতে একটা হিন্দি শব্দ ব্যবহার করে নিল। ফলে অন্যান্য প্রাদেশিক ভাষায়, মানে অন্যান্য প্রাদেশিক বিভিন্ন ভাষার যে শব্দ বাংলা ভাষায় এসেছে তার মধ্যে একটা প্রধান ভাষা হচ্ছে হিন্দি। হিন্দি ভাষা থেকে অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। তো দেখি তোমাদের বইয়ে কি দেয়া আছে। দেখো, আমাদের দিনটা শুরুই হয় না, আমাদের বছরটা শুরুই হয় পয়লা বৈশাখ দিয়ে। কি আমাদের নববর্ষ, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ। অনেকে বলেন পয়লা বৈশাখ, ঠিক আছে? আসলে শব্দটা হচ্ছে পয়লা। পয়লা মানে প্রথম, ফার্স্ট, তাহলে পয়লা, তাহলে হিন্দি ভাষা থেকে এলো পয়লা। আচ্ছা, दूसरा, আমরা বলি দোসরা মাঘ, দোসরা ফাগুন। এই দোসরা শব্দটা এসেছে হিন্দি दूसरा শব্দ থেকে, ঠিক আছে? दूसरा, तेसरा ওটা এসেছে হিন্দি तीसरा শব্দ থেকে। 4 তারিখকে কি বলি? চৌঠা, ঠিক আছে? তো চৌঠাটা এসেছে হিন্দি কি শব্দ থেকে? চৌথা শব্দ থেকে এসেছে চৌঠা। তাহলে পয়লা, দোসরা, মানে পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, এইগুলো এসেছে হিন্দি থেকে। 5 কিন্তু বলি না। তারপরে আর আমরা
কিছু পাই না তখন বলি 5ই 6ই কি তাই তো 7ই এইভাবে বলে যাই। তার মানে তারিখের প্রথম 4টে শব্দ আমরা হিন্দি ভাষা থেকে পেয়েছি। কি কি কোন 4টে শব্দ? আচ্ছা, আরেকটা শব্দ তোমাদের প্রিয়। আচ্ছা, লুচিটা কোথা থেকে পেয়েছিলাম? লুচিটাকে একটু পুরো করে দিলাম, ভিতরে একটু পুর দিয়ে দিলাম, কি হয়ে গেল? কচুরি। কচুরিটা কোন ভাষার শব্দ? কচুরি। কচুরি থেকে কচুরি। ঠিক আছে, তাহলে হিন্দি থেকে আমরা কচুরি শব্দটাও পেয়েছি। এটা আমাদের প্রিয় শব্দ। যখন টিউশনে যাই ফেরার পথে দেশুডের মোড়ে দোকানে ঢুকে আগে খেয়ে নিই। এইসব করতে করতে স্কুল আসতে দেরি হয়ে যায়, প্রেয়ারের সময় ঢুকতে পারি না। এবারে যখন স্যার জিজ্ঞেস করে যে কেন দেরি হলো, না স্যার আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কি তাই তো? এই চালাকিগুলো আমরা জানি। আচ্ছা, এখন তো এটা উঠেই গেছে, আর কেউ লিখো না, শুধু পরীক্ষার সময় লিখতে বলা হয়, বাকি নিজেদের জীবনে এটা কেউ লিখো না। চিঠি, এই শব্দটাও এসেছে হিন্দি চিঠি আই হ্যায় চিঠি আই হ্যায়, গানটা মনে আছে? বর্ডার বইয়ের গান। তো সেই চিঠি থেকে আমরা চিঠি পেলাম। চিঠি থেকে চিঠি পেলাম। চিঠিটা যাবে কোথায়? যেখানে যাবে সেই জায়গাটার নাম তো দিতে হবে। সেই জায়গা লেখাটাকে কি বলে? সেই জায়গাটাকে কি বলে? ঠিকানা। এই ঠিকানা শব্দটাও হিন্দি থেকে এসেছে। চিঠি একেবারে ঠিকানাকে সঙ্গে নিয়ে হিন্দি থেকে বাংলায় ঢুকেছে। तो कहाँ चला गया उसका कोई पता ठिकाना भी नहीं है। ठीक है, तो पता ठिकाना एक साथ पाला, तो पता माने ठिकाना। ঠিক আছে, ওটা সমার্থক শব্দের দ্বন্দ্ব, পতা ঠিকানা। সমাস সম্বন্ধে ধারণা নেই তো, ঠিক আছে, ওটা ছেড়ে দাও, দরকার নেই। তাহলে ঠিকানা, চিঠি, কচুরি, পয়লা, দোসরা, তেসরা, চৌথা, এই শব্দগুলো আমরা হিন্দি ভাষা থেকে পেয়েছি। আচ্ছা, ফের মানে আবার। তুই ফের বদমাইশি করছিস? আবার এই শব্দটা এসেছে কোন শব্দ থেকে? ফির সে বলো, মানে আবার বলো। ঠিক আছে, তাহলে ফের এই শব্দটাও হিন্দি থেকে এসেছে। বিজয়ী বিশ্ব তিরঙ্গা প্যারা, তারপরে কি? ঝান্ডা উঁচা রহে হামারা। ঝান্ডা মানে কি? পতাকা। আমরা আজকাল ঝান্ডা বলি তো, ঝান্ডা বলি। তাহলে এই ঝান্ডা শব্দটাও কিন্তু হিন্দি শব্দ। আরেকটা খুব খারাপ জিনিস হিন্দি থেকে আমরা পেয়েছি। জিনিসটা পাইনি, জিনিসটার নামটা পেয়েছি। কুয়াশা, হিন্দিতে বলে কোহরা। ঠিক আছে, ওটাই আমাদের বাংলায় হয়ে গেছে কুয়াশা। সবগুলো করাবো কি? হিন্দি সবগুলো করানোর দরকার আছে। কেন? ঘরে তোমরা একটু দেখে নেবে,
আর বারবার পড়বে, তাহলে মুখস্থ হয়ে যাবে। কি আছে? পয়লা কি শব্দ বলছে এগুলো? কি ভাষা থেকে এসেছে? হিন্দি ভাষা থেকে এসেছে। কি কি এসছে আমি তো তোমাদের বইয়ে যেগুলো আছে পড়ে নিচ্ছি, তোমরা চোখ বন্ধ করে শোনো, ঠিক আছে? বই দেখবে না, চোখ বন্ধ করে শোনো। পয়লা, दूसरा, तीसरा, झंडा, कुआशा, कचुरी, चिट्ठी, ठिकाना, जोआर, गुजब, तबु, थाना, आरेकटा अनेकेई पढ़ी चूड़ीदार, धकल, चोट, भोर, ढेर, जूता, दंगा, पठान, फेरी, ठिकाना, ठहर। মনের মধ্যে গেঁথেছে? এখনই ধরলে তোমাদেরকে বলতে হবে না, কিন্তু আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি দাঙ্গা শব্দটা কোন ভাষার শব্দ, তোমাদের মনের মধ্যে কি অস্পষ্টভাবে উদয় হচ্ছে যেটা হিন্দি ভাষার শব্দ হলেও হতে পারে? কেন হচ্ছে না? তার মানে তোমরা চোখ বন্ধ করে শোনোনি। যারা শুনেছো তাদের নিশ্চয়ই মনের মধ্যে একটুকু যে হ্যাঁ এটা হিন্দি হলেও হতে পারে। দেখো এইসব শব্দ মুখস্থ করা যায় না। আমি বলছি মুখস্থ করতে গেলে এগুলো মুখস্থ করা যায় না। এগুলো কি করতে হয়? এগুলো প্রতিদিন একবার করে পড়তে হয়, তাহলে পরে মনের মধ্যে গেঁথে যাবে। এবং পরীক্ষার সময় তুমি যদি আন্দাজও লিখো, সেই আন্দাজটা ঠিক হওয়ার সম্ভাবনা কমপক্ষে 90%। মানে 10টা যদি আন্দাজে লিখো, কমপক্ষে 9টা ঠিক হবে। তাহলে সবচাইতে বেশি শব্দ এসেছে হিন্দি ভাষা থেকে। এখন আমাদের প্রধানমন্ত্রীর কোথায় বাড়ি? গুজরাট। তাহলে গুজরাট থেকেও কয়েকটা শব্দ এসেছে, তবে প্রধানমন্ত্রী হাত দিয়ে আসেনি, এটা মহাত্মা গান্ধীর হাত দিয়ে এসেছিল। মহাত্মা গান্ধী ছবিটা যদি আমরা কল্পনা করি, মহাত্মা গান্ধীর ছবিটা কল্পনা করলে দেখবো এইরকম একটা ছবি, একটি বুড়ো মানুষ, মাথায় চুল নেই, গোল চশমা, দাঁড়িয়ে আছে, হাতে লাঠি। কি হ্যাঁ কি না? আচ্ছা, মহাত্মা গান্ধীর আর কোন ছবি তোমরা কল্পনা করতে পারো? বসে আছে এমন অবস্থায়, বসে আছে, তার সামনে কি আছে? একটা কিরকম জিনিস আছে, একটা ওই বড় চাকা আর একটা ছোট চাকা, একটা সুতো এর উপর দেওয়া আছে, ঠিক কিনা? সেইটাকে বলা হয় চরকা। ঠিক আছে? এই চরকা শব্দটা গুজরাটি শব্দ। ঠিক আছে? কেউ কেউ এটাকে বলেন চরখা। দুটো বানানই ঠিক, চরকা আর চরখা। এই চরকা বা চরখায় কি করা হয়? সুতো কাটা হয়। ঠিক আছে? চরকায় সুতো কাটা হয়, আর ওই সুতোটাকে পাকিয়ে রাখার জন্যে একটা লাটিমের মতো জিনিস থাকে, সেটাকে বলা হয় তকলি। কি বলা হয়? তকলি। তকলিকে কিরকম? আমরা কি ঘুরন চাকি দেখেছি? ছোটদের ঘুরন চাকি না করে এটা বড়দের ঘুরন চাকি করে দাও। ঠিক আছে? এইখানে একটা মুখের মতো থাকে, এর উপরে ধরে পড়ে সুতোর এখানে এভাবে ঘোরানো হয়, সুতরাং তকলিতে আটকে যায়। তাহলে তকলি আর চরখা এই দুটো শব্দ গুজরাটি ভাষা থেকে এসেছে। আর আমরা একটা সময় দেখতাম, আজ থেকে প্রায় 12-14 বছর আগেও, যে কথায় কথায় মানে বছরে 2-3টে বন্ধ হতো। বন্ধ বোঝো? বাংলা বন্ধ মানে দোকান দানি, স্কুল, কলেজ, হাট বাজার সব বন্ধ, কোনো কিছুর প্রতিবাদে।
ঠিক আছে। তো সেই বন্ধটার আরেকটা নাম আছে হরতাল। কেউ বলে বন্ধ, কেউ বলে ধর্মঘট, কেউ বলে হরতাল। এই হরতাল শব্দটাও গুজরাটি ভাষা থেকে এসেছে। তাহলে চরকা, তবলিগ আর কি হরতাল, এই তিনটে শব্দ কোন ভাষা থেকে এসেছে? গুজরাটি ভাষা থেকে এসেছে। আচ্ছা, এরপর মারাঠি ভাষা থেকে এসেছে। তোমরা ইতিহাসে পড়বে চৌথ, আর একটা হচ্ছে সরদেশমুখী। এই দুটো হচ্ছে এক ধরনের ট্যাক্স। চৌথ এক ধরনের ট্যাক্স আর সরদেশমুখী এক ধরনের ট্যাক্স। ট্যাক্স তোমরা জানো তো, খাজনা। দেখবে তোমাদের যাদের জমি জায়গা আছে, বাবা গিয়ে 1 বছর 2 বছর ছাড়া ছাড়া আড়াই অফিসে গিয়ে খাজনা দিয়ে রসিদ নিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে খাজনা। আবার তোমরা যখন কোনো জিনিস কেনো, ঠিক আছে, আরো পরিষ্কার করে বুঝতে পারবে যারা অনলাইনে কেনাকাটা করো। অনলাইনে যারা কেনাকাটা করো, দেখবে একটা জিনিস কিনলে তোমার দাম হলো 500 টাকা। ঠিক আছে, তোমাকে 500 টাকা দিতে হচ্ছে। ওখানে লেখা থাকে 500 টাকাটা $300 প্রাইস, ধরে দাও 100 জিএসটি, এটা লেখা থাকে সিজিএসটি, আর একটা লেখা থাকে এসজিএসটি, ওটাও লেখা থাকে 100, দিয়ে টোটাল 500। তোমাকে 500 টাকা দিতে হবে। ঠিক আছে, যখন তুমি অনলাইনে অর্ডার করছো, ওর দাম কিন্তু 500ই লেখা আছে, তোমার কাছে 500 টাকাই দিচ্ছে। কিন্তু যখন রসিদটা দেখবে, তুমি দেখবে এরকম লেখা আছে, প্রথমে প্রাইসটা লেখা আছে 300, তারপরে জিএসটি এসজিএসটি লেখা আছে 300, সিজিএসটি লেখা আছে 300। এই 100 আর 100, এই 100 আর 100 এই 200 টাকা কি? এটা হচ্ছে ট্যাক্স। ঠিক আছে, এইটা তোমার কাছ থেকে নিচ্ছে। কাজেই তুমি যখনই কোনো জিনিস কিনছো, তুমিও কিন্তু একটা ট্যাক্স বা কর দিচ্ছ। দোকানে যখন সাবান কিনি, লেখা আছে সাবানটার দাম 35 টাকা, তুমি 35 টাকাতেই কিনছো সাবানটা, বা তুমি 34 টাকাতে কিনছো, কিন্তু এর মধ্যেও তুমি একটা ট্যাক্স দিচ্ছ। ঠিক আছে, তো এইভাবে কর আমরা দিই, আর সবাই কর দিই বলে দেশটা চলছে, নাহলে সরকার টাকা পাবে কোথায়? দেশ চালাতে খরচা আছে তো। এই যে গরিব লোকের বাড়ি হচ্ছে, বাথরুম পায়খানা হচ্ছে, রাস্তাঘাটে তোমার সিমেন্টের রাস্তা বানিয়ে দেওয়া হচ্ছে, কোথাও পিচ রাস্তা করা হচ্ছে, হসপিটালে বিনা পয়সায় ওষুধ দেওয়া হচ্ছে, এগুলো কার টাকা থেকে হচ্ছে? সরকারের টাকা। তো সরকার কি লোক যে গাদার টাকা আছে? সরকার টাকাটা কোথা থেকে পায়? আমরা দিই, বিভিন্ন ভাবে আমরা দিই। আমরা যখন পেট্রোল কিনি, তো দামের সঙ্গে সরকারকে ট্যাক্স দিই। এইভাবে সরকারের বিভিন্ন ভাবে রোজগার হয়, আর সেই টাকাটা সরকার মানুষের কল্যাণের কাজে ব্যবহার করে। ঠিক আছে, যাক, ওটা অপ্রাসঙ্গিক যাওয়ার দরকার নাই। তাহলে চৌথ শব্দটা আমাদের কোন ভাষা থেকে এসেছে? না, মারাঠি ভাষা থেকে এসেছে। চৌথ শব্দটা এসেছে মারাঠি ভাষা থেকে। কিন্তু তোমাদেরকে এটাও বলি যে এটা বলতে বটে চৌথ শব্দটা মারাঠি ভাষা থেকে এসেছে বাংলায়, কিন্তু বাংলায় চৌথ শব্দের ব্যবহার আমি দেখিনি। ঠিক আছে, এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। বরং একটা শব্দ চোখে পড়েছে যেটা মারাঠি ভাষা থেকে এসেছিল, সেটা হচ্ছে বর্গী। কি বর্গী শব্দটা জানা কিনা?
ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। তারপরে লাইনটা কি? ধান ফুরলো, পান ফুরলো, এখন উপায় কি? আর কটা দিন রসুন বুনেছি, তাই তো? ও বললো স্যার বর্গি মানে কি? বলছি, শিবাজী মহারাজা স্বপ্ন দেখেছিলেন যে সারা ভারতবর্ষ জুড়ে অখণ্ড হিন্দু সাম্রাজ্য আমি স্থাপন করব। অনেকটা এগিয়েছিলেন, কিন্তু তারপরে উনি ওনার স্বপ্নটা সফল করে যেতে পারেননি। শিবাজীর পর তার পুত্র সম্ভাজি মহারাজ, ওকে তো অরঙ্গজেব অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছিল। তারপরে মারাঠা সাম্রাজ্যের দায়িত্ব কোন রাজার হাতে ছিল না। রাজার যে প্রধানমন্ত্রী তাকে বলা হতো পেশোয়া, ঠিক আছে? অনেক পেশোয়ার নাম তোমরা ইতিহাস বইতে পাবে যখন পড়বে। তো পেশোয়া মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আক্রমণ করার জন্য সেনাবাহিনী পাঠাতেন। উদ্দেশ্য কি? যে আমরা হিন্দু সাম্রাজ্য বিস্তার, মানে আমরা হিন্দু সাম্রাজ্য গড়তে চাই, তো তুমি আমাদের অধীনতা স্বীকার করো। অধীনতা স্বীকার করার একটা প্রতীক কি? যে আমাদেরকে ট্যাক্স দাও। আমি যদি তোমার অধীন হই তবে তো আমি তোমাকে ট্যাক্স দেবো, আর যদি না দেবে তাহলে আমি সেনাবাহিনী পাঠাচ্ছি, যুদ্ধ কর। আমরা যুদ্ধ করেই সাম্রাজ্য স্থাপন করব। তো যে সেনাবাহিনী এভাবে বিভিন্ন দেশে আক্রমণ করত কর আদায়ের জন্য, সেই সেনাবাহিনীকে বলা হতো বর্গি। বোঝা গেল কি বর্গি কাকে বলে? আচ্ছা, এরপরে আমরা পাঞ্জাবি শব্দ নেব। পাঞ্জাবি শব্দ একটা খুব ভালো শব্দ, আমরা পাঞ্জাবি শব্দ ব্যবহার করি, সেটা হচ্ছে শিখ। পাঞ্জাবিদের মধ্যে যাদের দাড়ি আছে, যাদের পাগড়ি আছে, তারা হচ্ছে শিখ। এরা কারা? এরা গুরু নানক দেবের অনুগামী। এরপর যে শব্দগুলো আছে, প্রত্যেকটা ভাষারই একটা কিংবা দুটো শব্দ আছে যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ক্লিয়ার? আমি এখানে শেষ করবো এটা। এরপরেও দেখা যাচ্ছে যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো কোথা থেকে আসছে আমরা এখনো জানতে পারিনি। কি বললাম? কোথা থেকে ওই শব্দগুলো এসেছে ওটা এখনো জানা যায়নি। দেখো, আমরা কত বিস্তারিত আলোচনা করলাম, কতগুলো ভাষা নিয়ে চর্চা করলাম, সংস্কৃত থেকে শুরু করে মারাঠিতে গিয়ে শেষ করলাম। দেশি বিদেশি অনেক ভাষা আমরা জানলাম যে অমুক অমুক ভাষা থেকে এই শব্দগুলো এসেছে। এত সব করার পরেও কিন্তু এমন কয়েকটি শব্দ আছে যে শব্দগুলো কোথা থেকে এসেছে জানা যায়নি। সংস্কৃত ভাষাতেও এগুলোর কোনো উল্লেখ নেই। তাহলে ধরে নেওয়া হয় যে এই শব্দগুলো অনেক আগের থেকেই আমাদের দেশে প্রচলিত ছিল। মানে এই সব শব্দের অনেক আগে থেকে এগুলো প্রচলিত ছিল। সেই শব্দগুলোকে বলা হয় কি বলা হয়? বাংলা ভাষায় যে শব্দগুলো আছে যারা তৎসম নয়, অর্ধ তৎসম নয়,
তদ্ভবও নয়, আরবি নয়, ফার্সি নয়, ইংরেজি নয়, হিন্দি নয়, গুজরাটি নয়, ফরাসি নয়, জার্মান নয়, পর্তুগিজ নয়, কোন ভাষাতেই ওই শব্দগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে ওই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে আমরা জানি না, জানতে পারিনি। ফলে ধরে নেওয়া হয় যে এই শব্দগুলো বহু আগে থেকে আমাদের বাংলায় প্রচলিত ছিল। এগুলো আমাদের নিজেদের শব্দ, তাই এগুলোকে বলা হয় দেশি শব্দ। উদাহরণ, ঢেঁকি কোথা থেকে এসেছে কেউ জানে না, তাই ধরে নেওয়া হয় যেটা আগের থেকে এখানে ছিল। বেতের বোনা ধামাগুলো, তাহলে ধামাটা কেন বাকি থাকে? ধামা, এই শব্দগুলোকে আমরা বলি দেশি শব্দ। তাহলে আমাদের বাংলা শব্দ ভান্ডারে কত রকম উৎস থেকে শব্দ এসেছে আমরা জানলাম। ঘরে তোমরা এগুলো দেখবে, একসাথে সব করতে যেও না, একসাথে সব করতে যেও না। একদিন তৎসমটা দেখো, একদিন অর্ধ তৎসম দেখো, একদিন তদ্ভব দেখো, একদিন আগন্তুক শব্দের মধ্যে বিদেশি শব্দের যে কোনো একটা ভাষা করো। এইভাবে ধীরে ধীরে করে যাও এবং রোটেশনে পুরোটা শেষ হয়ে গেলে আরেকবার ধরবে, তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে বাংলার শব্দ ভান্ডারে কোন কোন ভাষা থেকে শব্দগুলো এসেছে, বিভিন্ন ধরনের শব্দ, এগুলো আমরা জানলাম। এরপর আরেকটি মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে উদরপিণ্ডি বুধর ঘাড়ে। উদরপিণ্ডি বুধর ঘাড়ে হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাস জারু, কি করে তা জানি না। সুকুমার রায়ের কবিতা মনে পড়ছে? এটার পরের দিন এই হাস জারুটা করবো, এর পরের দিন। আজকে এই পর্যন্ত, ঠিক আছে? কারো কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? মনে থাকবে? সুন্দর।